আসসালামু আলাইকুম। ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্থাৎ ডিজিটাল আইটিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি এমএস ওয়ার্ড কমপ্লিট মাস্টার ক্লাস। এমএস ওয়ার্ডের এই পর্বে আমরা দেখব আমাদের কিবোর্ডের শর্টকাট কাজ যেগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা রাখার চেষ্টা করব। যারা সাধারণত খুব কম সময়ে কম্পিউটার শিখতে চান তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডের সকল কাজ কিন্তু কিবোর্ডের মাধ্যমে হয়, তাই কিবোর্ড সম্পর্কে ধারণা অত্যন্ত জরুরি। কিবোর্ড সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকলে আপনি এমএস ওয়ার্ডের কাজগুলো খুব সহজেই করতে পারবেন। আচ্ছা, যারা খুব তাড়াতাড়ি বা কম সময়ে মাইক্রোসফট অফিস সম্পর্কে শিখতে চান তাহলে এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং প্রতিটি যে স্টেপ আমি আলোচনা করব সেগুলো নিয়মিত প্র্যাকটিস করবেন। আচ্ছা, এর জন্য আমাদের একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতে হবে। ওপেন করার জন্য এখানে ডকুমেন্ট ফাইলে এটা ওপেন করি। ওপেন করার পর আচ্ছা, যেহেতু আমি কিবোর্ড সম্পর্কে ধারণা দেব, কোন কি কাজ, কোন যেগুলো কি রয়েছে, কোনটা কি কাজ এ সম্পর্কে ধারণা দেব, তাই আমাদের এখানে একটু লেখার প্রয়োজন, একটু কয়েকটা প্যারাগ্রাফ, দুঃখিত, কিছু প্যারাগ্রাফ বা কিছু লেখার প্রয়োজন। তাহলে আপনার খুব সহজেই কাজগুলো সম্পর্কে বুঝতে পারবেন। লিখতে যেহেতু অনেক সময় প্রয়োজন, যেহেতু আমি ক্লাসটা রেকর্ড করছি, তাই আমি একটা কিবোর্ড শর্টকাট কমান্ড দিয়ে একটি প্যারাগ্রাফ লিখে নিই। আচ্ছা, এর জন্য আমরা কী করবো, ইকুয়াল RAND এর ব্যাটা দুঃখিত একটু ফ্রন্ট সাইজ একটু বড় করি, তাহলে দেখতে সুবিধা হবে। আটাশ করলাম। এটা একটু জুম করি। আচ্ছা, জুম করি। এরপর আমি র্যান্ড দেখতে পাচ্ছেন, ইকুয়াল টু র্যান্ড, এরপরে ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। দেখেন একটু ছোটো করে নিই, এটা অনেক বড় হয়ে গেছে। কত দেবো, 14 দিই। আর এটা একটু ছোটো করি, কই গেল, হ্যাঁ এখানে আসছে। আচ্ছা, আর একটু ছোটো করি, আর একটু ছোটো করি। আচ্ছা, এটা হইতে হবে। আশেপাশে দেখতে পাচ্ছেন, হ্যাঁ। আচ্ছা, আমরা দেখবো হচ্ছে আমাদের কিবোর্ডের কাজ, কিবোর্ডের যে কিগুলো রয়েছে সেগুলোর কাজ। আচ্ছা, এর জন্য আমি একটা কিবোর্ড দেখি। এই যে একটা কিবোর্ড, আপনাদের সামনে এরকম একটা কিবোর্ড থাকবে। কিবোর্ড থেকে প্রথমে আছে ট্যাব। ট্যাব বাটনের কাজ কি, এই যে ট্যাব বাটন দেখতে পাচ্ছেন। ট্যাব বাটনের কাজ হচ্ছে, আমি দেখাই, ট্যাব। আচ্ছা, ট্যাব বাটনের কাজ কি সেটা সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। এর জন্য আমরা এখানে চলে আসলাম ওয়ার্ডে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটু লেখা আছে। আমি চাচ্ছি যে এখানে যে লেখা আছে এখানে আমরা গ্যাপ দিব। গ্যাপের জন্য আমরা স্পেস ব্যবহার করব। আর যদি আমাদের স্পেসটা একটু বেশি প্রয়োজন হয় তাহলে আমরা ট্যাব ব্যবহার করব। দেখেন, ট্যাব দেখতে পাচ্ছেন গ্যাপ হয়ে যাচ্ছে, গ্যাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা স্পেস বাদ দেবো, এই কাজটা করতে পারি, সেক্ষেত্রে স্লো হবে। দেখতে পাচ্ছেন স্লোলি হচ্ছে, ধীরে ধীরে, অল্প করে গ্যাপ হচ্ছে। আর যখন ট্যাব দিব, বিগ মানে বড় বড় গ্যাপ। আচ্ছা, এছাড়াও আমরা যখন এক অপশান থেকে আর একটি অপশানে কাজ করতে যাব তখন ট্যাব বাটনের প্রয়োজন হবে। একটু দেখাই সেটা কীভাবে। আমরা ধরেন এখানে স্টার্ট বাটন লিখলাম। স্টার্ট বাটনে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটা এখানে সার্চ বাটনে মাউসের আইকন শো হচ্ছে। এখান থেকে আমি যদি মনে হয় যে আমি আর একটা অপশানে যাবো, সেক্ষেত্রে আমি ট্যাব স্পেস করতে পারি। দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ট্যাবের কাজ, এক অপশান থেকে আরেক অপশানে পার হওয়া। এবং এখানে হচ্ছে আর যখন ডকুমেন্ট ফাইলে আমরা হচ্ছে গ্যাপটা যখন বড় গ্যাপ দেবো তখন আমরা ট্যাব বাটন ইউজ করব। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে ট্যাবের পরে ক্যাপস লক। ক্যাপস লক কি, চলুন ক্যাপস লক সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। ক্যাপস লক হচ্ছে আমরা যখন নর্মালি এখানে টাইপ করব, মাই, দেখতে পাচ্ছেন NAME, নেম HALMDIR। এখন এই যে লেখা, এটা হচ্ছে সাধারণত সবগুলো ক্যাপিটাল,
দুঃখিত, ছোট হাতের অক্ষর হলো। এখন যদি আমার মনে হয় সবগুলোই ক্যাপস বড় হাতের অক্ষর করব, ক্যাপিটাল লেটার করব, সেক্ষেত্রে আমরা ক্যাপস লক দেবো। দেখেন ক্যাপস লক দিয়েছি। ক্যাপস লক চাপার সঙ্গে সঙ্গে ক্যাপস লকের একটা আপনার কিবোর্ডের, আমি একটু দেখাই দিই, এই যে কিবোর্ড, যখন আপনি ক্যাপস লক স্পেস করবেন তখন হচ্ছে এই ক্যাপস লকের এর একটা বাটন রয়েছে, এখানে একটা আলো দেখা যাবে, একটি সবুজ আলো দেখা যাবে। আচ্ছা, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ক্যাপস লক অলরেডি হয়ে গেছে। এখন আমি যদি টাইপ করি মাই নেম নেম ইজ LONGIR, দেখেন সবগুলো বড় হাতের অক্ষর হয়ে গেছে, ক্যাপিটাল লেটার। এটা হচ্ছে ক্যাপস লকের কাজ। এরপরে আমরা দেখব শিফটের কাজ কি। আচ্ছা, এই যে ছোট হাতের বড় হাতের অক্ষর উঠালাম, এখন যদি আমার মনে হয় আমি এখানে ক্যাপস লক ছাড়াই আমি বড় হাতের অক্ষর বা ছোট হাতের অক্ষর আমার নিজের ইচ্ছা মতো উঠাবো, সেক্ষেত্রে আমরা কী করবো, নর্মালি যখন আমরা টাইপ করব, দেখেন ছোট হাতের অক্ষর উঠছে। এখন আমি যদি ক্যাপস লক করে চাপ দিয়ে, দুঃখিত, শিফট ধরে চাপি, তাহলে বড় হাতের অক্ষর উঠছে। দেখছেন বড় হাতের অক্ষর উঠছে, দেখছেন বড় হাতের অক্ষর উঠছে। তার মানে আমরা যখন ইংরেজি টাইপ করব, ইংরেজি টাইপ করা হয় কি, প্রথম যে অক্ষর সেটা কিন্তু বড় হাতের অক্ষর হয়, তারপর এখানে ছোট হাতের অক্ষর হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। সেজন্য আমরা ক্যাপস লক ছাড়াই, যেমন মাই NAME নেম ইজ LONGIR, আচ্ছা এখানে ডট দেওয়ার পরে, দুঃখিত, ডট দেওয়ার পরে এখন আমি যদি আর একটা বাক্য শুরু করি, সেক্ষেত্রে প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের অক্ষর দিতে হবে। এজন্য আমরা শিফট ধরবো, শিফট ধরার পরে সে অক্ষরটা দিব স্টুডেন্ট। আচ্ছা, এই যে প্রথম অক্ষর যে ক্যাপিটাল লেটার হচ্ছে, এটার জন্য আমরা শিফট ধরবো, তারপরে সেই অক্ষরটা স্পেস করব, তাহলে বড় হাতের অক্ষর হবে। আমার যদি প্রয়োজন হয় ছোট হাতের অক্ষর, তাহলে সেটাও করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে ক্যাপস লকের শিফটের কাজ। শিফটের কাজ আরও আছে। শিফটের কাজ হচ্ছে, দেখেন আমি দেখা দিই শিফটের কাজ কি। শিফট হচ্ছে আমার যখন এটা সিলেক্ট করার জন্য আমরা এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে মাউসে ড্রাগ করব, এই যে ড্রাগ করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্লক হয়ে যাচ্ছে। আমরা যদি এইভাবে মাউসে ড্রাগ করে ব্লক করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমরা শিফট স্পেস করে করতে পারবো। সেটা কীভাবে, আমরা এখানে মাউসে কার্সার রাখার পরে শিফট এক হাতে শিফট ধরবো, আর এক হাতে দেখবেন যে আপনার অ্যারো চিহ্ন রয়েছে। কোথায়, আমি একটু দেখা দিই অ্যারো চিহ্নটি, এই যে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, লেফট রাইট আপ অ্যান্ড ডাউন। আমরা হচ্ছে যেদিকে আমরা যাবো, কোথায় যাবো, লেফটে যাবো মনে করেন, তাহলে আমরা রাইটে যাবো, এখানে অ্যারো চিহ্ন ক্লিক করবো, দেখেন ব্লক হয়ে যাচ্ছে। শিফট এক হাতে ধরে থাকতে হবে না, শিফট স্পেস করে রাখতে হবে, ছাড়া যাবে না। তারপরে এখানে একটা পর একটা চাপ দেবো বা ধরে থাকলেও সেটা হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে শিফটের কাজ। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে কন্ট্রোল। দেখতে হচ্ছে কন্ট্রোলের কাজ কি। কন্ট্রোলের কাজ হচ্ছে, আমি যদি কোনো কিছু সেভ করতে যাই, এই বাটনে কিছু সেভ করতে যাই, তাহলে আমরা কিবোর্ড শর্টকাট যে কমান্ডগুলো রয়েছে, যেমন সেভ করার জন্য CTRL+S, কপি করার জন্য CTRL+C, কাট করার জন্য CTRL+X, এই যে কমান্ডগুলো রয়েছে, এটা করার জন্য প্রথমে আমরা কন্ট্রোল ধরবো, তারপরে এটা যেহেতু কন্ট্রোল কি, সেহেতু অন্য কি কমান্ড এটা ব্যবহার করার জন্য এই কিটা ব্যবহার করবো। আমরা এইটুকু কপি করবো, তার জন্য কন্ট্রোল ব্যবহার করবো, তারপরে C চাপবো, কন্ট্রোল ধরার পরে C চাপবো, তাহলে কপি হবে। আমি এখানে পেস্ট করবো CTRL+V, তাহলে বুঝতে পারছেন কন্ট্রোল ধরে কপি করতে হবে, কন্ট্রোল ধরে পেস্ট করতে হবে, এবং কন্ট্রোল ধরে আবার যে কিবোর্ডের শর্টকাট রয়েছে সেগুলো কাজ করতে হবে। আচ্ছা, কন্ট্রোলের পরে উইন্ডোজ বাটন রয়েছে। উইন্ডোজ বাটন সম্পর্কে, উইন্ডোজ বাটন কি, উইন্ডোজ হচ্ছে, উইন্ডোজ বাটন আমি ক্লিক করলাম, দেখেন আমার উইন্ডোজের যতগুলো সফটওয়্যার রয়েছে সবগুলো এখানে, বা আরও যে টুলসগুলো রয়েছে সবগুলো এখানে দেখাচ্ছে। এই যে অ্যাপস, অল অ্যাপস, এখানে আপনার চাপ দিয়ে এরকম দেখাবে। উইন্ডোজ বাটনে ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশান প্রদর্শিত হবে। এখান থেকে আপনি মনের মতো কোনো একটা অ্যাপস ব্যবহার করতে হবে, তারপর এখান থেকে কম্পিউটার বন্ধ করতে পারবেন, রিস্টার্ট দিতে পারবেন, যাই হোক আরও কিছু শর্টকাট কাজ করতে পারবেন। এরপরে আমরা দেখব অল্টার। কন্ট্রোল এবং অল্টার দুইটা একসাথে কাজ করে। কন্ট্রোল, এই CTRL এবং ALT, এটা দুইটা একসাথে কাজ করে। কিভাবে কাজ করে,
যেমন কন্ট্রোল অল্টার বি চাপলাম, দেখেন আমার উপরে যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা চেঞ্জ হচ্ছে। এখানে বাংলা আছে, বিজয় আছে, কন্ট্রোল বি দিলাম, দেখেন এবার ইংলিশ হলো কন্ট্রোল ভি দিলাম, এবারে ইউনিকোড হলো কন্ট্রোল বি দিলাম, আবার বিজয় হলো কন্ট্রোল বি দিলাম, আবারও ইংলিশ হলো। এটা হচ্ছে কন্ট্রোল এবং অল্টার, কন্ট্রোল আর অল্টার একসাথে কাজ করে। আচ্ছা, এরপরে দেখেন একটি বড় ধরনের একটা বার রয়েছে, এটাকে বলা হয় স্পেস বার। স্পেস বার কি? স্পেস বার হচ্ছে যখন আপনি কোনো ডকুমেন্ট ফাইল লিখবেন, লেখার পরে যখন একটা গ্যাপ দেবেন, যেমন কী লিখবো, VILL জি ভিলেজ, ইজি, যাই হোক, এখন ভিলেজ তারপরে একটা স্পেস দেবো, এই স্পেস তারপরে ইজ, এই স্পেস SMALL স্মল, এই স্পেস, এই যে একটা লেখার পরে আমরা যখন আরেকটা লেখা, একটা ওয়ার্ড লেখার পরে যখন আরেকটা ওয়ার্ড লিখবো, তার মাঝখানে যে গ্যাপ দেবো, একটা গ্যাপ, সেটি সেই গ্যাপটা দেওয়ার জন্য আমরা স্পেস ব্যবহার করব। একটার পর একটা স্পেস দেবো এবং লিখবো। দেখছেন এখানে টু, সেন্স, দা, ওভারঅল, এই যে স্পেস রয়েছে, একটার পর একটা লেখা স্পেস রয়েছে, এই স্পেস ব্যবহার করার জন্য আমরা স্পেস বার ক্লিক করব। আচ্ছা, এরপর কন্ট্রোল অলার্ট, কন্ট্রোল অল্টার শিফট, এরপর আছে দেখেন এগুলো তো এরপর এই পাশে ছিল, আমরা দেখবো ইন্টার। ইন্টার কি? ইন্টার হচ্ছে আমার এই যে লাইন, আমার মনে করেন এখানে লেখা শেষ, এখন আমি কি করব, নিচের লাইনে লিখবো, সেজন্য আমরা ইন্টার দেব। ইন্টার চাপবো, দেখেন নিচের লাইনে চলে আসছে। এখানে যদি আরও কিছু লিখি, যেমন মনে হয় যদি আমার আর নিচের অক্ষরে নিচের লাইনে লেখা প্রয়োজন, আবার ইন্টার দিব, নিচের লাইনে চলে আসবে। এখন যদি মনে হয় আপনার যে লেখাটা লেখা অলরেডি হয়ে গেছে, এখান থেকে এই লেখাটা এখানে না নিচে প্রয়োজন, তাহলে এখানে ইন্টার দেবো, দেখেন নিচে চলে আসছে, তাই না? আচ্ছা, এরপর আমার যদি মনে হয় না এখান থেকে এইটুকু একটু আলাদা করার প্রয়োজন, তাহলে আমরা ইন্টার দেবো। এখানে কিছু লিখবো, তাহলে এখানে লিখতে পারবো। মানে এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার জন্য আমাদের ইন্টার কি প্রেস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি আমরা, এটা দেখতে পাচ্ছেন তীর, এটা হচ্ছে ব্যাক স্পেস। ব্যাক স্পেস কি? ব্যাক স্পেস মানে পিছন দিকে যাওয়া। এই যে মাউসের কার্সার এখানে আছে, আমি যদি এখানে পিছন দিকে যাই, দেখেন পিছন দিকে যাই, তাহলে লেখাটা ডিলিট হয়ে যাচ্ছে। তার মানে পিছনের দিকে লেখা ডিলিট করার জন্য আমরা ব্যাক স্পেস স্পেস করব। পিছন দিকে যাওয়ার জন্য, পিছন দিকে লেখা ডিলিট করার জন্য ব্যাক স্পেস দিব। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে এই যে ডিলিটের কাজ কি? ডিলিটের কাজ হচ্ছে আমি এই যে মাউসের কার্সার যেগুলো লিখলাম একটু নিয়ে আসি আবারও। আচ্ছা, যাই হোক, আমি এখানে দিই। এখন আমি ডিলিট চাপবো, দেখেন কি হয়, ডিলিট, দেখেন সামনের দিকে ডিলিট হচ্ছে, সামনের দিকে ডিলিট হচ্ছে। আচ্ছা, তার মানে আমরা যখন পিছনের দিকে ডিলিট করব তখন ব্যাক স্পেস চাপবো, আর সামনের দিকে ডিলিট করার জন্য আমরা ডিলিট বাটনে চাপবো, তাহলে ডিলিট হয়ে যাবে। কোনো লেখা যদি ভুল হয় সেক্ষেত্রে আমরা এভাবে ডিলিট করতে হবে। অথবা আমি এখানে মাউসের এভাবে ধরে সিলেক্ট করার পরে আমি যদি ডিলিট বাটন চাপ দিই অথবা ব্যাক স্পেসে চাপ দিই, তাহলে সেটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আশা করছি ব্যাক স্পেস এবং ডিলিট বাটন আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এরপরে আমি দেখাবো হচ্ছে এদিকে নিউমেরিক কি রয়েছে, নাম্বারিং কি, এগুলো সাধারণত নাম্বারিং টাইপ করার জন্য ব্যবহার করা হয়। এরপরে এখানেও ইন্টার কি রয়েছে, ইন্টার কি আমার কাজ কি সেটা দেখাইছে, এখানে প্লাস, এখানে স্টার, নামলক হচ্ছে নাম্বার লক। নাম্বার লক কি? যখন আপনি কোনো লেখা লিখতে যাবেন, এই নাম্বার লক যখন থাকবে তখন এই যে নাম্বারগুলো আছে এগুলো কাজ করবে না, এগুলো আর কোনো কাজ করবে না, এই নাম্বার লক করলে আর কোনো কাজ করবে না। আবার যখন দেখছেন কাজ করছে না, তখন এই নাম্বার লকের উপর আরেকটা চাপ দিবেন, তারপরে দেখবেন আমরা ঠিক কাজ করছে। আচ্ছা, এরপরে আমরা দেখব পেজ আপ আর পেজ ডাউন। পেজ আপ পেজ ডাউন কি? আমরা যখন অনেকগুলো পেজে কাজ করব, এর পেজ আছে, এখন আমি যদি পেজ আপে ক্লিক করি, পেজ আপ তাহলে উপরে থাকবে, আর পেজ ডাউনে ক্লিক করলে পেজের নিচে চলে আসবে। এটা হচ্ছে পেজ আপ অ্যান্ড পেজ ডাউন। আচ্ছা, এরপর আর কি আছে? আর এই যে ফাংশন, এই F1, F2, F3 এর হচ্ছে ফাংশন কি, এগুলো হচ্ছে বিশেষ কি, এগুলো সাধারণত বিশেষ কোনো কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমাদের কিবোর্ডের যে ব্যবহার সেটা মোটামুটি দেখে নিলাম। আচ্ছা, এবারে আমি আরও একটু ধারণা দিই, সেটা হচ্ছে এই যে মাঝখানে দেখেছেন QA, এই যে অক্ষরগুলো রয়েছে, আমরা সাধারণত এই অক্ষরগুলো পরিচিত সবাই চিনি। এটা হচ্ছে
টাইপিং কি, এটা হচ্ছে টাইপিং কি। সাধারণত টাইপ করার জন্য এই কিগুলো ব্যবহার করা হয়, সেজন্য এর নাম হচ্ছে টাইপিং কি। এখান থেকে আমরা খুব সহজেই টাইপ করতে পারবো। আচ্ছা, আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের এই পর্বে দেখলাম হচ্ছে আমাদের কিবোর্ডের শর্টকাট কাজ কি। এছাড়াও আরও কিছু কাজ রয়েছে, এই কাজগুলো দেখানোর পরে আমি এই ক্লাসটা এখানে শেষ করবো। সেটা হচ্ছে কিবোর্ডের শর্টকাট কমান্ড কি। কিবোর্ডের শর্টকাট কমান্ড কি, কন্ট্রোল প্লাস জেড, এখান থেকে শুরু করি। কন্ট্রোল প্লাস জেড, এটা হচ্ছে রিডো কি। আমি যে কাজটা করেছি সেই কাজ যদি আমি ফেরত আসতে চাই তাহলে আমরা রিডো করবো, কন্ট্রোল জেড দেবো। দেখেন এই যে এখানে আমি যে ডিলিট করেছিলাম সেটা আবার চলে আসছে, ঠিক আছে। কন্ট্রোল জেড, তার মানে পিছনের দিকে যদি আসতে যাই তাহলে আমরা কন্ট্রোল জেড দিব। এরপরে যদি সামনের দিকে যাই তাহলে কন্ট্রোল ওয়াই দেবো, কন্ট্রোল ওয়াই। দেখেন আবার চলে আসছে ওয়াই, ডিলিট হবে সামনের দিকে পিছনের দিকে। আচ্ছা, এবারে আমরা দেখাবো হচ্ছে কপি করার জন্য কন্ট্রোল, এখানে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, কপি, এখানে সেটা পেস্ট করবো, কন্ট্রোল ভি। আচ্ছা, এরপরে আমরা যদি মনে হয় যে এই লেখা বোল্ড করবো তাহলে কন্ট্রোল বি, বোল্ড। আচ্ছা, এরপরে আমরা যদি মনে হয় সবগুলো ডকুমেন্ট ফাইলের সমস্ত লেখা একসাথে সিলেক্ট করবো, সেজন্য কন্ট্রোল এ, দেখেন সিলেক্ট হয়েছে। আচ্ছা, সর্বশেষ আমি দেখাবো হলো কন্ট্রোল এস, এটা হচ্ছে সেভ। আমি একটা ডকুমেন্ট ফাইলে কাজ করার পর যদি মনে হয় যে ডকুমেন্ট ফাইলটি যেটুক কাজ করেছি সেটুক সেভ করব, তার জন্য আমরা কী দেবো, কন্ট্রোল প্লাস এস, সেভ। এখন যদি আমি ফাইলটা ক্লোজ করি তাহলে দেখবেন যে এই ফাইলটা যা আমি কাজ করছি সেগুলো রয়ে গেছে, কোনোটাই ডিলিট হয়নি। ওপেন করি, দুঃখিত এটা না, কোনটা কাজ করলাম বলে একদম মুশকিল আছে, এটাও না। অনেকগুলো ফাইল ওপেন হয়ে গেছে, এই জন্য বুঝতে একটু অসুবিধা হচ্ছে। এটাও না, এটা নাকি, হ্যাঁ এই যে দেখেন আমি যে ফাইলগুলো কাজ করেছি সম্পূর্ণ যেভাবে রাখছিলাম বোল্ড, তারপরে এখানে যে একটু লেখা পেস্ট করেছি সম্পূর্ণ রয়ে গেছে। এটা হচ্ছে সেভের কাজ। ওকে, আমাদের কিবোর্ড সম্পর্কে মোটামুটি ধারণা কমপ্লিট। আশা করছি আপনারা এই অনুযায়ী কাজ করলে বা প্র্যাকটিস করলে কিবোর্ডের যে শর্টকাট কমান্ডগুলো রয়েছে বা টুলসগুলো রয়েছে এগুলো সম্পর্কে খুব সহজে বুঝতে পারবেন। কাজের ক্ষেত্রে যত বেশি কাজ করবেন তত সহজ হবে আর কি। যত বেশি কাজ করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, এগুলো আপনার ততই ইজি হয়ে যাবে। আমি যেভাবে বললাম এভাবে আস্তে আস্তে সবগুলো প্র্যাকটিস করবেন, দেন পরে ক্লাস ভিডিওটা দেখবেন। ওকে, সবাইকে ধন্যবাদ। আগামী পর্বে আমরা দেখব আমাদের যে টুলসগুলো রয়েছে, মাইক্রোসফট ওয়ার্ডের টুলস সম্পর্কে বিস্তারিত ধারণা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আগামী ক্লাস ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাস ভিডিওটি এখানে শেষ করছি।